আমরা ক্লাস 12 পড়াছিলাম ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। এটা তোমাদের তৃতীয় অধ্যায়, এর আজকে পার্ট 7 পড়ব। দেখো, বিলম্বিত এবং নির্দিষ্ট কিছু শিল্পের বিকাশ, লেট অ্যান্ড সিলেক্টিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ঔপনিবেশিক ব্রিটিশ সরকার দেশের শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভারতকে এটি নিছক কাঁচামাল রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার নীতি গ্রহণ করে। ব্রিটিশ সরকার কি করে, এমন সব নীতি গ্রহণ করে যাতে ভারতের শিল্প প্রতিবন্ধক তৈরি, মানে ভারতীয় শিল্প না গড়ে ওঠে এবং ভারত কি হয়, ভারত একটা কাঁচামাল রপ্তানিকারক দেশ হিসেবে থেকে যায়। এই তাদের নীতি ছিল। তাই প্রথম দিকে ব্রিটিশ নীতির ফলে ভারতের কুটির শিল্প ধ্বংস হয় এবং শিল্পী ও কারিগররা বিকাশ হয়ে পড়ে এবং ভারী শিল্প তো কোনো নামই থাকে না। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি পরিবর্তন ঘটে এবং ইউরোপীয় ভারতীয় উদ্যোগে ভারতের নির্দিষ্ট কিছু শিল্পের বিকাশ ঘটে। কিন্তু যখন ওরা অনেকদিন রাজত্ব করতে শুরু করে তখন ওদের চিন্তাধারার একটু পরিবর্তন আসে। ইউরোপীয় শিল্প উদ্যোগ দেখা যায়। ইউরোপীয় শিল্প উদ্যোগ ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় ইউরোপীয়দের উদ্যোগে সর্বপ্রথম শিল্পের বিকাশ শুরু হয়। 1858 খ্রিস্টাব্দের পর থেকে এদেশে ব্রিটিশ পুঁজির ব্যাপক অনুপ্রবেশ ঘটতে থাকে। ইউরোপীয় উদ্যোগে ভারতের শিল্পের বিকাশের কয়েকটি বিশেষত্ব লক্ষ্য করেছে। এগুলো হলো ভারতীয় উদ্যোগের বিরোধিতা। এবার দেখো, তখন ভারতীয়রা নিজেরাও কিছু উদ্যোগ নিতে থাকে, তখন তার বিরোধিতা করার জন্য ইউরোপীয়রা নিজেরা শিল্প উদ্যোগ নেয়। ভারতীয়দের উদ্যোগে ভারতের শিল্পের বিকাশ ঘটুক তা কখনো ইংল্যান্ড বা ভারতের ইংরেজ শিল্পপতিরা চাইতেন না। তারা মনে করতেন যে ভারতীয়দের উদ্যোগে দেশে আধুনিক শিল্প গড়ে উঠলে ভারতের বাজার ও কাঁচামাল তাদের হাতছাড়া হয়ে যাবে। এবার দেখো, ভোগ্য পণ্য উপস্থিতি। ভারতে কোনো ভারী বা মূলধন সৃষ্টিকারী শিল্প, যন্ত্রপাতি, লৌহ ইস্পাত প্রভৃতি গড়ে উঠুক তা ইংরেজ শিল্পপতিরা কখনোই চাইতেন না। তারা ভারতে মূলত ভোগ্য পণ্যের সঙ্গে যুক্ত শিল্প পুঁজি বিনিয়োগ করতেন। শিল্পের বিকাশের কারণ, মহাবীর্য 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতের শিল্পের বিকাশে বিপুল পরিমাণ ব্রিটিশ পুঁজি নিয়োজিত হয়। ভারতে ব্রিটিশ পুঁজিপতিদের শিল্পোদ্যোগ গ্রহণের বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে, ভারতের খুব সামান্য মজুতে শিল্পের কাজে প্রচুর শ্রমিক পাওয়া যেত, ফলে এদেশে শিল্পের উৎপাদন ব্যয় কম হতো। দেখো, ভারতে একজন ভারতীয় শ্রমিককে যে মূল্য দিতে হতো তার মজুরি হিসেবে, অথচ ব্রিটিশদের কিন্তু তার থেকে ব্রিটিশ শ্রমিক যদি নিয়োগ করা তাকে বেশি দিতে হতো। তাহলে দেখলো ওরা যে ভারতের সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায়, একটা সুবিধাজনক দিক দেখলো ওরা। ভারতে খুব সস্তায় প্রচুর পরিমাণে বিভিন্ন শিল্পের পুঁজি কাঁচামাল পাওয়া যায়। একটা হচ্ছে সস্তায় শ্রমিক, দ্বিতীয় হচ্ছে সস্তায় কাঁচামাল। ভারতে তার প্রতিবেশী দেশগুলোতে ব্রিটিশ পণ্যের বিপুল চাহিদা, তারপরে বিপুল চাহিদা বাজার আর কি, উন্মুক্ত বাজার। ইংরেজ শিল্পবিদের উপলব্ধি করে যে ইংল্যান্ডের মাটিতে শিল্পে পুঁজি বিনিয়োগ করে ভারতের মতো এত সহজে এত বেশি টাকা লাভ করা সম্ভব নয়। ইংরেজ পুঁজিপতিরা ভারতের শিল্প প্রচারের ক্ষেত্রে ব্রিটেন থেকে যন্ত্রপাতি, অন্যান্য সরঞ্জাম আমদানি করা, বিদেশি বীমা কোম্পানি, ম্যানেজিং এজেন্সি, সরকারি কর্মচারীদের পৃষ্ঠপোষকতা প্রভৃতির সুবিধা লাভ করে। 6, ব্রিটিশ শিল্পপতিরা ভারতের শিল্প প্রতিষ্ঠানে খুব সহজে সুদে ঋণ পেতেন এবং ভারতীয় শিল্পবিদেরা এই সুযোগটা পেত না। এবার দেখো, ভারতীয়রা ঋণ পেত না, কিন্তু ব্রিটিশরা দেখলো যে ভারতে খুব সস্তায় শ্রমিক পাওয়া যায়, মূলধন ওদের আছে, মূলধনের জন্য সহজ থেকে ঋণও পেয়ে যাচ্ছে ওরা, তাহলে ওদের পক্ষে ব্যবসা করা খুব সহজ। তাহলে দেখো, শিল্প প্রতিষ্ঠা করা আরো সহজ হলো। এবার বিভিন্ন শিল্পের বিকাশ ঘটতে শুরু করলো। ব্রিটিশ পুঁজিপতিদের উদ্যোগে ভারতে যেসব শিল্পের বিকাশ ঘটে সেগুলোর মধ্যে অন্যতম ছিল রেলপথ, সেচের যন্ত্রপাতি, সুতি বস্ত্র, চা, কফি, নীল, আখ, পাট, লোহা ও ইস্পাত, জাহাজ, কয়লা, ইঞ্জিনিয়ারিং, চামড়া, কাগজ, মদ, সিমেন্ট প্রভৃতি এসব শিল্পের প্রসার সম্বন্ধে আলোচনা দেখা হবে। রেলপথ, বিলাতি পণ্য সামগ্রী ভারতের অভ্যন্তরের বাজারগুলোতে পৌঁছে দেওয়া এবং ভারতের কাঁচামাল বন্দরে পাঠানোর ক্ষেত্রে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই ভারতের রেলপথের গুরুত্ব বাড়ে এবং ব্রিটিশ পুঁজিপতিরা ভারতের পুঁজি বিনিয়োগের সবচেয়ে লাভজনক ক্ষেত্র হিসেবে রেলপথকে বেছে নেয়। কারণ রেলপথে আরো গ্যারান্টি সিস্টেম ছিল, ওরা দেখলো যে এটাই সবচেয়ে ভালো সিস্টেম, রেলপথকেই প্রথমে বাঁচে। বিপুল লাভের আশায় তারা রেলপথ স্থাপনায় প্রচুর মূলধন বিনিয়োগ করে। গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে রেলপথ নির্মাণ করে ব্রিটিশ পুঁজিপতিরা প্রচুর মুনাফা অর্জন করে। তাদের উদ্যোগে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্রায় 25,000 মাইল রেলপথ নির্মিত হয়। সুতি বস্ত্র, ব্রিটিশ পুঁজিপতিরা 19বিংশ শতকের প্রথমার্ধ থেকে ভারতের সুতি বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তাদের মূলধন বিনিয়োগ করতে শুরু করে। ইংরেজ মালিকানা এবং ইংরেজ ভারতীয় যৌথ মালিকানায় ভারতের বেশ কয়েকটি কাপড় কল এ সময় স্থাপিত হয়। শুধু ইংরেজ মালিকানা নয়, ভারতীয় শিল্পপতি প্লাস ইংরেজ যৌথ মালিকানাও কয়েকটা কাপড়ের কল তৈরি হয়। যেমন 1818 খ্রিস্টাব্দে ইউরোপীয় উদ্যোগে হাওড়ায় বাউরিয়া কটন মিল নামে একটি কার্পাস বস্ত্রশিল্প কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। দুজন ফরাসি 1830 খ্রিস্টাব্দে পন্ডিচেরিতে সুতো কাটা কল প্রতিষ্ঠা করেন। জেমস ল্যান্ডন নামে জনৈক ইংরেজ 1853 খ্রিস্টাব্দে ব্রোচে একটি সুতো কাটা কল প্রতিষ্ঠা করেন। বলা বলল, বস্ত্রশিল্পের প্রতিযোগিতায় ইউরোপীয় শিল্পপতিরা পশ্চিম ভারতের শিল্পপতির কাছে পরাজিত হতে বাধ্য হন। এখানে ভারতীয় মূলধনের প্রাধান্য পরিলক্ষিত হয়। 1921 খ্রিস্টাব্দে মোট 335টি কাপড় মিলের মধ্যে মাত্র 9টি ইউরোপ মালিকানাধীন ছিল। তা সত্ত্বেও ভারতীয়রা কিন্তু ব্যাপক উন্নতি করে এ বিষয়ে। চা ও কফি শিল্পে
ভারতের চা, কফি প্রভৃতি বাগিচা শিল্পে, এইগুলো বাগিচা শিল্প বলে, চা, কফি এগুলো কি বলে, বাগিচা শিল্প। ইউরোপীয় পুঁজিপতিদের প্রাধান্য ছিল। চা শিল্পে সরকারি উদ্যোগ। রবার্ট ব্রুকস নামে জনৈক ইংরেজ 1823 খ্রিস্টাব্দে আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছের আবিষ্কার করেন। যদি প্রশ্ন আসে সর্বপ্রথম চা গাছের আবিষ্কার কে করেন? রবার্ট ব্রুকস নামে জনৈক ইংরেজ 1823 খ্রিস্টাব্দে আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছের আবিষ্কার করেন। তবে চা শিল্প বলতে যা বোঝায়, ভারত তার সূচনা হয় 1850 খ্রিস্টাব্দের পর। ইংরেজ শাসকদের মধ্যে লর্ড বেন্টিংই সর্বপ্রথম চায়ের গুরুত্ব উপলব্ধি করেন এবং এ সম্পর্কে কিছু তথ্যাদি সংগ্রহের উদ্দেশ্যে 1834 খ্রিস্টাব্দে একটি চা কমিটি গঠন করেন। এই কমিটি সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভারতের চা শিল্প গড়ে ওঠে। সরকার চা বাগিচাগুলোকে বিদেশি মালিকদের করমুক্ত জমি ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়। কালক্রমে চা একটি গুরুত্বপূর্ণ রপ্তানি দ্রব্যে পরিণত হয়। চা চাষের বিকাশ দেখা। কিছু ইংরেজ বণিক 1839 খ্রিস্টাব্দে আসামে টি কোম্পানি গঠন করে চা শিল্পে মূলধন বিনিয়োগ করে। ক্রমে আসাম, বাংলা, কাছাড়, তরাই অঞ্চল, ডুয়ার্স, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের কাংড়া, দক্ষিণ ভারত ও নীলগিরি অঞ্চলে চা শিল্প প্রসার লাভ করে। 1866 থেকে 67 খ্রিস্টাব্দে ভারত উৎপন্ন মোট চায়ের পরিমাণ ছিল 6 লক্ষ পাউন্ডের বেশি। 19 শতকের শেষ দিকে আসাম, বেঙ্গলে রেলপথ প্রতিষ্ঠা ও চট্টগ্রাম বন্দরের উন্নতি হলে চা শিল্পে অভাবনীয় অগ্রগতি ঘটে। 1900 খ্রিস্টাব্দে ব্রিটেন ভারত থেকে 13 কোটি 70 লক্ষ পাউন্ড মূল্যের চা ক্রয় করে। 1902 খ্রিস্টাব্দে সমগ্র ভারতে চা বাগিচার মোট এলাকা ছিল 5,20,000 একর। 1922 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 7,07,733 একর। 1856 খ্রিস্টাব্দে ভারতের চা বাগিচার সংখ্যা ছিল 51। 1902 খ্রিস্টাব্দে তা বেড়ে দাঁড়ায় 302। কফি চাষ। জনৈক ইউরোপীয় ব্যক্তির মালিকানায় বাংলাদেশে 1823 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কফি চাষ শুরু হয়। তবে বাংলায় কফি চাষে বিশেষ সুবিধা না হয় দক্ষিণ ভারতের মহীশূর ও নীলগিরিতে এই চাষ শুরু হয় এবং তা লাভজনক হয়। নীল ও চিনি শিল্প। ইউরোপ ও মালিকানাধীন ভারতে নীল, আখ প্রভৃতি আবাদ ভিত্তিক শিল্পের বিকাশ ঘটে। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রপ্তানি বাণিজ্য ছিল তারা প্রথম স্থানাধিকারী। ভারতে উৎপন্ন নীলের মধ্যে গুণগত মান ও চাহিদার বিচারে বাংলা, বিহারের নীল ছিল সর্বশ্রেষ্ঠ। 1833 খ্রিস্টাব্দে সনদ আইন মানে চার্টার অ্যাক্ট অনুসারে ইংরেজ নীলকররা জমির উপর মালিকানা সত্ত্ব লাভ করে এবং নীল চাষে বাধ্য করতে চাষীদের উপর তীব্র অত্যাচার চালাতে শুরু করে। 1859-60 খ্রিস্টাব্দে নীল চাষের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু হয়। 1892 খ্রিস্টাব্দে নাগাদ ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে ভারতের নীল চাষের গতি কমতে থাকে। আখ বা চিনি শিল্প ইউরোপীয় পুঁজিপতিরা মূলধন বিনিয়োগ করে। পাট শিল্প দেখো। পাটকে কেন্দ্র করে ইউরোপীয় মালিকানায় গঙ্গার দুই তীরে বেশ কিছু পাটকল গড়ে ওঠে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জনক প্রাক্তন নৌ কর্মচারী জর্জ অকল্যান্ড 1855 খ্রিস্টাব্দে কলকাতা নিকটবর্তী রিসরায় ভারতের প্রথম পাটকল স্থাপন করেন। কে করেন? জর্জ অকল্যান্ড। 1859 খ্রিস্টাব্দে বরাহনগরে এবং একটি পাটকল স্থাপিত হয়। 1870-এর দশকে গৌরীপুর, সিরাজগঞ্জ প্রভৃতি স্থানে পাটকল স্থাপিত হয়ে থাকে। 1874 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় 8,50,000 একর জমি পাট চাষের আওতায় আসে। 1884 খ্রিস্টাব্দে চটকল মালিকদের সমিতি ইন্ডিয়ান জুটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। 1902 খ্রিস্টাব্দে এর নাম হয় ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন। 1912-13 খ্রিস্টাব্দে পাটের জমির পরিমাণ বেড়ে দাঁড়ায় 31,50,400 একর। 1912-13 খ্রিস্টাব্দে ভারতের পাটকলের সংখ্যা ছিল 64টি এবং এগুলির কাজ করতে প্রায় 2,16,000 কর্মী। এই সময় ভারত থেকে মোট 4,05,00,000 পাউন্ড মূল্যের পাট বিদেশে রপ্তানি হয়। লোহা ইস্পাত ও জাহাজ নির্মাণ শিল্প। পুঁজিপতিদের উদ্যোগে এই শিল্পের খুব বেশি প্রসার ঘটেনি। যাই হোক, মাদ্রাজের কাছে পোর্টো নোভো তে 1820 খ্রিস্টাব্দে প্রথম লোহা ইস্পাত কারখানা স্থাপিত হয়। কারখানাটি লাভজনক না হয় 1874 খ্রিস্টাব্দে তুলে দেওয়া হয়। এরপর ব্রিটিশ উদ্যোগে 1874 খ্রিস্টাব্দে বেঙ্গল আয়রন ওয়ার্কার্স কোম্পানি, 1889 খ্রিস্টাব্দে বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং 1918 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গঠিত হয়। তা সত্ত্বেও ভারতের লোহা ও ইস্পাত শিল্পের খুব বেশি প্রসার ঘটেনি। 19 শতকের শেষ পর্যন্ত ব্রিটিশ কোম্পানিগুলি জাহাজ নির্মাণ ও সমুদ্র পরিবহনের ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ভোগ করত। কয়লা উত্তোলন শিল্প। কারখানা ও রেলের জন্য কয়লা শিল্পের উন্নতির বিশেষ প্রয়োজন ছিল। এই প্রয়োজন থেকে ইউরোপীয়রা ভারতে কয়লা শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়। 1814 খ্রিস্টাব্দে রানীগঞ্জে সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়। তার প্রশ্ন আসে, প্রথম ভারতে কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়? রানীগঞ্জে 1814 খ্রিস্টাব্দে। তবে রেলপথ স্থাপনের পর থেকে কয়লা শিল্পের দ্রুত বিকাশ ঘটতে থাকে। তখন কয়লায় রেল চলতো, তাহলে রেলপথে কয়লার খুব দরকার। এই সময় প্রধানত বাংলা, বিহার, উড়িষ্যা থেকে কয়লা সরবরাহ করা হতো। 1857 খ্রিস্টাব্দে কেবল বাংলায় 56টি খনি থেকে 3 লক্ষ টন কয়লা তোলা হয়। 1887 খ্রিস্টাব্দে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 10 লক্ষ টনের কিছু বেশি। 1909 খ্রিস্টাব্দে শুধু বাংলাতে 119টি কয়লা উত্তোলক কোম্পানি ছিল এবং সেখানে প্রায় 1,25,000 শ্রমিক কাজ করত।
সেচের যন্ত্রপাতি নির্মাণ শুরু। ভারতের ব্রিটিশ পুঁজি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্র ছিল সেচের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাণ। বিদেশে রপ্তানির উদ্দেশ্যে সিন্ধু, পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে গম, তুলো প্রভৃতি চাষ হতো। এসব স্থানে সেচের যন্ত্রপাতি স্থাপনের জন্য ব্রিটিশ মূলধন বিনিয়োগ করা হয়। এসবের বিনিময়ে ইংরেজরা চাষিদের কাছ থেকে উচ্চ হারে জল কর আদায় করত। ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য শিল্প। ব্রিটিশ উদ্যোগে ভারতে খুব সামান্য পরিমাণ হলো ইঞ্জিনিয়ারিং, কাগজ, চামড়া, পশম, মদ, সিমেন্ট, দেশলাই, কাঁচ প্রভৃতি শিল্পের বিকাশ ঘটে। বালি 1870 খ্রিস্টাব্দে, লখনৌ 1879 খ্রিস্টাব্দে, টিটাগড় 1882 খ্রিস্টাব্দ ও রানীগঞ্জ 1889 খ্রিস্টাব্দে কাগজের কল স্থাপিত হয়। সামরিক ও রেল কর্মচারীদের শীতের পোশাক সরবরাহের জন্য সরকারি উদ্যোগে কানপুর ও ব্যাঙ্গালোরে আধুনিক পশম কারখানা গড়ে ওঠে। সেনাবাহিনীর বুট সরবরাহের জন্য কানপুরে হারনেস অ্যান্ড স্যাডলারি ফ্যাক্টরি 1870 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এছাড়া সরকারি উদ্যোগে 91টি রেলওয়ে কারখানা, 13টি অস্ত্রাগার এবং কোলার স্বর্ণ খনিতে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি জলবিদ্যুৎ প্রকল্প 1880 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। 1892 খ্রিস্টাব্দে প্রথম কাঁচ কারখানা স্থাপিত হয়। এছাড়া চাল, ময়দা, অভ্র, কাঠ, সোরা, চামড়া, তুলোবীজ নিষ্কাশন প্রভৃতি বিষয়ে ইউরোপীয়দের উদ্যোগে বেশ কিছু যন্ত্র উৎপাদন শিল্প গড়ে ওঠে। উপসংহার দেখো, 19 শতকের সেই দিকে ভারতের শিল্পের যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায় এবং 1905 খ্রিস্টাব্দে ভারত কারখানার মোট সংখ্যা দাঁড়ায় 2688টি। এই শিল্প উন্নয়নের মূলে যে ব্রিটিশ পুঁজির আধিপত্য ছিল সে সম্পর্কে সন্দেহ নেই। ভারতে ইউরোপীয় পুঁজি বিনিয়োগের মূল ঘাঁটি ছিল কলকাতাকে কেন্দ্র করে, অপরদিকে মুম্বাই ছিল ভারতীয় বিনিয়োগের প্রাণকেন্দ্র। এবার দেখো, এতক্ষণ যা পড়ালাম সেটা ব্রিটিশ শিল্প উদ্যোগ, এবার ভারতীয় শিল্প উদ্যোগ। ব্রিটিশ শিল্পপতি ও ভারতের ইংরেজ বণিকরা ভারতীয় মালিকানা দেশে আধুনিক শিল্পে গড়ে তোলার পক্ষপাতী ছিল না। তারা মনে করতে যে ভারতের দেশীয় উদ্যোগে আধুনিক শিল্পের বিকাশ ঘটলে ভারতের বাজার ও কাঁচামাল তাদের হাতছাড়া হবে। এই জন্য তারা নানা উপায়ে ভারতীয় উদ্যোগে এদেশের শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। ভারতীয় উদ্যোগের শিল্প বিকাশের পথে প্রতিবন্ধকতা। ভারতে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ পুঁজিপতিদের উদ্যোগে শিল্পের যতটা বিকাশ সম্ভব হয়েছিল ততটা ভারতীয় পুঁজিপতির উদ্যোগে সম্ভব হয়নি। কারণ হলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। ভারতীয় উদ্যোগে শিল্পের বিকাশকালে সরকার বিদেশি শিল্পের সঙ্গে প্রতিযোগিতার হাত থেকে ভারতীয় উদ্যোগকে রক্ষা করার কোনো চেষ্টা না করে, বরং বিলেতি পণ্যের উপর আমদানি শুল্কের হার কমিয়ে দেয়। ফলে সস্তা বিলেতি পণ্যের সঙ্গে ভারতীয় শিল্পবিদের শিল্প পণ্য প্রতিযোগিতায় পিছু হটে। লাইসেন্স প্রাপ্তির সমস্যা দেখো, ব্রিটিশ সরকার ভারতীয় শিল্পগুলোকে লাইসেন্স দেওয়ার ব্যাপারে নানা টাল বাহানা করতো, লাইসেন্স দিতেই চাইতো না। ব্যাংক ঋণের সমস্যা, ভারতীয় শিল্পপতিরা যাতে ব্যাংক থেকে ঋণ না পায় তার চেষ্টা করা, আমাদের ঋণ দেওয়া হলেও সেই ঋণের সুদের হার ছিল খুব বেশি। শুল্কের বিপুল বোঝা, ম্যানচেস্টার থেকে আমদানি করা সুতি বস্ত্রের উপর নামমাত্র শুল্ক চাপিয়ে ভারতীয় সুতি বস্ত্রের উপর বিপুল পরিমাণে উৎপাদন শুল্ক চাপিয়ে ভারতীয় বস্ত্র শিল্পে ধ্বংস করার উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া হয়। পরিবহনের ক্ষেত্রে সমস্যা, রেলে ভারতীয়দের মালপত্র পরিমাণে বেশি মাসুল ধার্য করে ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করা হয়। ডক্টর অমিয় বাগচি বলেন যে বিদেশি ঔপনিবেশিক শাসন নীতি ভারতের শিল্পপতির উদ্যোগে শিল্প বিকাশের পথে সবচেয়ে বড় বাধা ছিল। তথাপি 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের যে শিল্প উদ্যোগ শুরু হয় তাতে ব্রিটিশ পুঁজির প্রাধান্য থাকলেও ভারতীয় পুঁজি একেবারে পিছিয়ে ছিল না। এবার দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ভারতীয় শিল্পোদ্যোগ। 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় উদ্যোগে দেশে বিভিন্ন শিল্পের বিকাশ অগ্রগতি লক্ষ্য করা যায়। বস্ত্র শিল্প, 19 শতকের দ্বিতীয়ার্ধে থেকে ভারতীয় উদ্যোগে দেশে বস্ত্র শিল্পের সর্বাপেক্ষা উন্নতি লক্ষ্য করা যায়। রেলপথের সম্প্রসারণ, চীনে সুতি বস্ত্রের চাহিদা বৃদ্ধি, স্বদেশী আন্দোলনের প্রভাবে প্রভৃতি ঘটনা ভারতের বস্ত্র শিল্পের অগ্রগতিতে সহায়তা করে। বোম্বাইকে কেন্দ্র করে বস্ত্র শিল্পের প্রসার ঘটে। বিভিন্ন কাপড়ের কল প্রতিষ্ঠা, 1853 খ্রিস্টাব্দে পার্সি শিল্পপতি কাওয়াসজি নানাভাই দাভোর মুম্বাইয়ে সর্বপ্রথম একটি কাপড়ের কলেজ প্রতিষ্ঠা করেন। 1859 খ্রিস্টাব্দে রণছোড়লাল সোপটলাল আহমেদাবাদে একটি কাপড়ের কল প্রতিষ্ঠা করেন। এরপর একে একে সোলাপুর, নাগপুর, সুরাট, কানপুর প্রভৃতি স্থানে সুতি বস্ত্রের কল স্থাপিত হয়। ভারতের বিশ্ব শিল্পপতি জামশেদজি টাটার উদ্যোগে 1887 খ্রিস্টাব্দে নাগপুরে এমপ্রেস মিল স্থাপিত হয়। পরিসংখ্যান দেখো, 1860 খ্রিস্টাব্দের মধ্যে মুম্বাইয়ের অন্তত 10টি কাপড়ের কল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 1879 খ্রিস্টাব্দে ভারতের মোট 56টি সুতি বস্ত্রের কল ছিল। 1905 খ্রিস্টাব্দে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 206। এই সময় এই কলগুলিতে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 1,96,000। 1913 খ্রিস্টাব্দে বস্ত্র রপ্তানিতে ভারত ছিল ব্রিটেনের পরেই অর্থাৎ বিশ্বের দ্বিতীয় স্থানে। অধ্যাপক মরিস বলেন যে 1914 খ্রিস্টাব্দের মধ্যে মুম্বাই 85টি এবং আহমেদাবাদে 49টি কাপড়ের কল স্থাপিত হয়। এবার দেখো, ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্প। ভারতে ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্প উদ্যোগ সম্পর্কে সরকারের তীব্র অনীহা থাকলেও এসব ক্ষেত্রে ভারতীয় পুঁজিপতিরা কিছু মূলধন বিনিয়োগ করে। প্রথম দিকের উদ্যোগ, কিশোরীলাল মুখোপাধ্যায় 1867 খ্রিস্টাব্দে হাওড়ায় শিবপুরে একটি লোহার কারখানা প্রতিষ্ঠা করেন। এখানে ছোটখাটো কিছু যন্ত্রপাতি তৈরি হতো। ইংরেজ ইঞ্জিনিয়ার মার্টিন ও বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1892 খ্রিস্টাব্দে যৌথভাবে মার্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করে রেলপথ নির্মাণের কাজ শুরু করেন।
নওয়াল কিশোর নামে জনপ্রিয় ব্যবসায়ী লখনৌ আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন। টাটার উদ্যোগ লৌহ ইস্পাত শিল্পে যুগান্তর আনেন পার্সি শিল্পপতি জামশেদজি টাটা। তিনি আকরিক লৌহ অনুসন্ধানের উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করেন। এই সময় ভূবিদ্যার বাঙালি অধ্যাপক প্রমথনাথ বসু ময়ূরভঞ্জের গুরু মহিষানী অঞ্চলে লৌহ খনির আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? ভূবিদ্যার বাঙালি অধ্যাপক প্রমথনাথ বসু ময়ূরভঞ্জের গরু মহিষানী অঞ্চলে লৌহ খনির আবিষ্কার করেন 1903 থেকে 4 খ্রিস্টাব্দ। এবং এরই ভিত্তিতে জামশেদজি টাটাকে লৌহ ইস্পাত কারখানা স্থাপনে রাজি করান। জামশেদজি টাটা 1907 খ্রিস্টাব্দে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো, যার নাম টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন। কবে? 1907 খ্রিস্টাব্দে। এই কারখানায় 1911 খ্রিস্টাব্দ থেকে উন্নত মানের লৌহপিণ্ড এবং 1914 খ্রিস্টাব্দ থেকে বিশুদ্ধ ইস্পাতের উৎপাদন শুরু হয়। জাহাজ নির্মাণ। স্বদেশী আন্দোলনের সময় 1906 খ্রিস্টাব্দে মাদ্রাজের জাতীয়তাবাদী নেতা চিদাম্বরম পিল্লাই স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত জাহাজ ও সমুদ্র পরিবহনের ক্ষেত্রে ভারতীয়দের বিনিয়োগের পরিমাণ ছিল শতকরা 5 ভাগ। কয়লা উত্তোলন শিল্প। ভারতীয় পুঁজিপতির উদ্যোগে কয়লা উত্তোলন শিল্পের প্রসার ঘটে। কয়েকজন ভারতীয় পুঁজিপতি বেশ কয়েকটি কয়লা খনির মালিক ছিলেন। 19বিংশ শতকের প্রথমার্ধে দ্বারকানাথ ঠাকুরের কার টেগোর অ্যান্ড কোম্পানি কয়লা খনির কাজে মূলধন বিনিয়োগ করে। 1897 খ্রিস্টাব্দে একটি সরকারি রিপোর্ট থেকে জানা যায় যে ভারতীয় মালিকানায় বর্ধমান জেলার রানীগঞ্জ, আসানসোল, বরাকর, অন্ডাল প্রভৃতি স্থানে 40টি এবং ছোটনাগপুর ও মানভূম জেলায় 62টি ছোট ছোট কয়লা খনি ছিল। 1913 খ্রিস্টাব্দে এইসব ছোট ছোট কয়লা খনি নিয়ে ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন গঠিত হয়। ভারতের বিখ্যাত পার্সি শিল্পপতি জামশেদজি টাটা কয়লার অনুসন্ধানের উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করেন। তার উদ্যোগে ঝরিয়ায় উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া যায়। চা ও রাসায়নিক অন্যান্য শিল্প। অন্যান্য শিল্প ছাড়াও চা, অভ্র এবং রাসায়নিক শিল্প ভারতীয়দের সক্রিয় উদ্যোগ ছিল। চা শিল্প। দ্বারকানাথ ঠাকুর, মতিলাল শীল, মির্জা ইস্পাহানি প্রমুখ ভারতীয় চা শিল্পে কিছু মূলধন বিনিয়োগ করেন। 1878 খ্রিস্টাব্দে জয়চাঁদ সান্যাল জলপাইগুড়ি টি কোম্পানি প্রতিষ্ঠা করেন। 2 রাসায়নিক শিল্প। বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় 1901 খ্রিস্টাব্দে কলকাতার ওষুধ ও রাসায়নিক দ্রব্যের কারখানা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন। কবে? 1901 খ্রিস্টাব্দে। অভ্র শিল্প। 1897 খ্রিস্টাব্দে একটি সরকারি রিপোর্ট থেকে জানা যায় যে হাজারিবাগ জেলায় কোডারমা অঞ্চলে 311টি অভ্রখনির মধ্যে 69টি ভারতীয় মালিকানাধীন ছিল এবং এগুলির মধ্যে 46টি খনির মালিক ছিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিখ্যাত সাহানা পরিবার। দ্বারকানাথ ঠাকুর নীল কারখানা ও চিনির কলের মালিক ছিলেন। স্বদেশী আন্দোলনের সময় শিল্প দেখো। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভারত সরকারের অধীনে একটি পৃথক বাণিজ্য ও শিল্প বিভাগ গঠন করেন। এর ফলে ভারতীয় শিল্পক্ষেত্রে নতুন উদ্যম দেখা যায়। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে স্বদেশী আন্দোলনের সময় 1905 থেকে 1911 খ্রিস্টাব্দে দেশীয় উদ্যোগে তাঁত বস্ত্র, সুতিকল, গেঞ্জি, সাবান, চিনি, লবণ, ওষুধ, তেল, চিরুনি, দেশলাই, চামড়াজাত সামগ্রী প্রভৃতি উৎপাদনের জন্য বেশ কিছু কারখানা গড়ে উঠতে থাকে। এই সময় থেকে ধীরে ধীরে ভারতীয় উদ্যোগে কাগজ, কাঁচ, সিমেন্ট, ধাতব দ্রব্য ও রাসায়নিক শিল্পের বিকাশ হতে থাকে। স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তোমরা এটা ভালো করে দেখবে। এর পরের পার্ট পরে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।